গল্পটি শুরু হয় শংকে নিয়ে, একজন সাধারণ ৯টা-৫টা চাকরিজীবী মানুষ, যার মনেও ছিল সবার মতো ধনী হওয়ার স্বপ্ন। কিন্তু এত দ্রুত সে কিভাবে ধনী হবে? সময়টা ছিল ২০২১ সাল। তখন সম্পত্তির দাম খুব দ্রুত বাড়ছিল। ঠিক সেই সময় তার মাথায় একটি পরিকল্পনা আসে। কেন সে তার নিজের বাড়িটা বিক্রি করবে না? সে ভাবে বাড়ি বিক্রি করে কিছু টাকা নেবে, তার উপর লোন নিয়ে একটি হাইফাই বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনবে। চাকরির বেতন থেকে ধীরে ধীরে বাকি শোধ করবে। সেই অ্যাপার্টমেন্টে এসে থাকবে যতদিন না পুরো টাকা শোধ হয়। এরপর সে সেই অ্যাপার্টমেন্টটা অনেক বেশি দামে বিক্রি করবে। এভাবে অ্যাপার্টমেন্টের ভাড়া থেকেও তার আয় হবে, আর তার সংসারের খরচও চলবে। আর এই অ্যাপার্টমেন্টটি হয়ে উঠবে তার ১.১ বিলিয়ন ইয়েন মূল্যের একটি সম্পদ। যদি প্রপার্টির দাম এভাবেই বাড়তে থাকে, তাহলে সেই অ্যাপার্টমেন্টের দাম ১.১ বিলিয়ন ইয়েন থেকে বেড়ে ৫ বিলিয়ন ইয়েনে পৌঁছাবে। তখন সে ভালো লাভে এটি বিক্রি করবে। এরপর সে নিজের ব্যবসা শুরু করবে এবং সুন্দরভাবে জীবন গুছিয়ে নেবে। এই চিন্তা মাথায় নিয়ে সে এক প্রপার্টি ডিলারের কাছে যায় এবং একই বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনে ফেলে, যার দাম প্রতি ঘন্টায় বাড়ছিল। সে ডাউন পেমেন্টের জন্য নিজের বাড়ি বিক্রি করে দেয়, সব সঞ্চয় ঢেলে দেয়, কিন্তু তবুও ইএমআই বাকি থাকে। অ্যাপার্টমেন্ট কেনার পর থেকেই তার জীবন বদলে যেতে শুরু করে। হাইফাই বিল্ডিংয়ে থাকার কারণে সে নিজেকেও হাইফাই মানুষের কাতারে ভাবতে শুরু করে। খুব তাড়াতাড়ি তার বাগদান হয়, সবকিছু খুব ভালো, একদম আদর্শ মনে হচ্ছিল। কিন্তু এর মাঝেই কোভিড এসে পড়ে। করোনার সময় অনেক ব্যবসা ধ্বংস হয়ে যায়। এই বিল্ডিং আর অ্যাপার্টমেন্টগুলোর দাম পড়তে শুরু করে। সালটা ছিল ২০২৪। তখন জানা যায় শং যে অ্যাপার্টমেন্ট কিনেছিল তার বর্তমান দাম মাত্র ৮০০ মিলিয়ন ইয়েন, অথচ সে কিনেছিল ১.১ বিলিয়ন ইয়েনে। সে তখনও ইএমআই শোধ করতে হিমশিম খাচ্ছিল। তার পুরো বেতনটাই চলে যেত ইএমআই দিতে। নিজের খরচ চালানোর জন্য সে ডেলিভারি বয়ের কাজ শুরু করে। ৩ বেলার খাবার ১ বেলায় নামিয়ে আনে। বিদ্যুৎ বিল বাঁচাতে সে ঘরে আলো আর পাখা পর্যন্ত চালাত না, চার্জ দেওয়া লাইট আর ফ্যান ব্যবহার করত। সেগুলো সে অফিসের লোকজনকে চার্জ দিত। সে অফিসে বিদ্যুৎ চার্জ করত, এমনকি কখনো কখনো অফিসের ক্যান্টিন থেকে খাবারও চুরি করত। যেভাবে এই অ্যাপার্টমেন্ট কেনা তার জীবনে বড় পরিবর্তন এনেছিল, ঠিক সেভাবেই অ্যাপার্টমেন্টের দাম পড়ে যাওয়াও তার জীবনে আরেকটি বড় পরিবর্তন এনে দেয়। তার বাগদান ভেঙে যায় এবং চারদিক থেকেই তার কঠিন সময় শুরু হয়। সবচেয়ে বড় সমস্যাটি ছিল, সে সবসময় অ্যাপার্টমেন্টের নির্মাণ কর্মের শব্দ শুনতে পেত। সে ভাবত শব্দটা ওপরের ফ্ল্যাট থেকে আসছে। একদিন সে ওপরের ফ্ল্যাটে গিয়ে অভিযোগ করে, কিন্তু সেই লোকটি তাকে বোঝায় যে শব্দ তার ফ্ল্যাট থেকে আসছে না। এদিকে শংয়ের প্রতিবেশীরাও এই শব্দে বিরক্ত হয়ে যায়। তারা বারবার তার দরজায় এসে নোট লাগাতে থাকে যে অনুগ্রহ করে আপনার ঘর থেকে আসা শব্দ বন্ধ করুন, সবাই খুব বিরক্ত। এখন শং ভাবেই সে বিল্ডিংয়ের মালিকের সাথে কথা বলবে। সে মালিককে জানায় যে তার অ্যাপার্টমেন্ট থেকে এত নির্মাণ শব্দ আসে যে সে রাতে ঘুমাতে পারে না। উল্টো পুরো বিল্ডিংই তার বিরুদ্ধে অভিযোগ করে। সে বহুবার মেইনটেন্যান্স বিভাগে অভিযোগ করেছে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয় না। তারা বলে, আমরা জানি শব্দ আপনার অ্যাপার্টমেন্ট থেকে আসছে না, এটা বিল্ডিংয়ের নির্মাণজনিত সমস্যা। আমাকে ২ মাস সময় দিন, আমি ঠিক করে দেব। শং বলে, আমি ২ মাস কিভাবে অপেক্ষা করব? এত দামি অ্যাপার্টমেন্ট কিনেছি কষ্ট পাওয়ার জন্য নয়, আমি এখানে এক রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। ঠিক তখনই ইনহো তার সামনে টাকা ভর্তি একটি খাম রাখে এবং বলে, শুধু ২ মাস। টাকা দেখে শং চুপ হয়ে যায়। সে এমনিতেই অর্থকষ্টে ছিল। প্রথমেই সে সেই টাকা দিয়ে অনেক খাবার কিনে পেট ভরে খায়। পরদিন সে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে অফিসে যায়। সেখানে তার এক বন্ধু তাকে বলে, একই বিল্ডিংয়ে সব টাকা বিনিয়োগ করে তুমি খুব বড় বোকামি করেছ। আমার কথা শুনে যদি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে, তাহলে ৭০০-৮০০% রিটার্ন পেতে। শংয়ের সেই বন্ধুর ক্রিপ্টো নিয়ে অনেক অভিজ্ঞতা ছিল। সে বলে, আগামী কয়েকদিনের মধ্যে যদি তুমি ক্রিপ্টোতে ইনভেস্ট করো, তাহলে ৬-৭ দিনের মধ্যেই বড় রিটার্ন পাবে। শং বলে, আমার কাছে তো টাকা নেই। বন্ধু বলে, এই সুযোগ বারবার আসে না, যে কোনোভাবে ৮৫ মিলিয়ন ইয়েন জোগাড় করো। আমি বলছি, একবার এটা করলে তোমার সব ঋণ মুহূর্তেই শেষ হয়ে যাবে, তোমার জীবন সহজ হয়ে যাবে। হঠাৎ শংয়ের মাথার চাপ কিছুটা কমে যায়। সে টাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়। বন্ধুর পরামর্শ অনুযায়ী সে বিনিয়োগ করে এবং কয়েক মিনিটের মধ্যেই লাভ দেখতে শুরু করে। আবারও শংয়ের জীবনে ফিরে আসে সুখ। সে তার মোবাইল আর ল্যাপটপের দিকে তাকিয়ে বসেছিল, শুধু নিজের লাভ ক্ষতির হিসাব দেখছিল। ভোসংয়ের এক বন্ধু তাকে বলেছিল, তোমাকে ৬ দিন অপেক্ষা করতে হবে। ৬ দিন অপেক্ষা করার সময়টা সে খুবই উত্তেজিত আর খুশি ছিল।
এদিকে বাড়ির বাইরে থাকা মানুষজন ভাবতে শুরু করল যে সং ইচ্ছাকৃতভাবে প্রতিবেশীদের বিরক্ত করছে, শব্দ করে আনন্দ করছে। তাই প্রতিবেশীরা একসাথে হয়ে পুলিশের কাছে অভিযোগ করল। পুলিশকে দেখে সং ভয় পেয়ে গেল এবং সবাইকে বোঝানোর চেষ্টা করল যে সেই শব্দগুলো করছে না। সে পুলিশকে বলল, চাইলে আপনারা আমার অ্যাপার্টমেন্ট চেক করতে পারেন। এই সময় বিল্ডিংয়ের মালিকও এসে সবাইকে বোঝানোর চেষ্টা করল যে সং সমস্যায় আছে এবং এই শব্দগুলো তার বাসা থেকে আসছে না। কিন্তু সমাজের লোকজন তার কথা শুনল না এবং পুলিশকে জোর করে সঙের বাসা চেক করাতে বাধ্য করল। বিল্ডিংয়ের মালিক নিশ্চিত ছিল যে শব্দগুলো তার বাসা থেকে আসছে না, কিন্তু যখন বাসা চেক করা হলো তখন দেখা গেল সঙের ঘরের ভেতর একটা গোপন কক্ষ আছে, যার ব্যাপারে সং নিজেও জানত না। সেই কক্ষে একটা মোবাইলের সাথে লাউড স্পিকার সংযুক্ত ছিল, আর সেই স্পিকার থেকেই পুরো বিল্ডিংয়ে শব্দ ছড়াচ্ছিল। সং 4 বছর ধরে এই বিল্ডিংয়ে থাকছিল, সে নিজেও সেই শব্দ সহ্য করছিল, কিন্তু সে জানতই না কেন এমন হচ্ছিল। সে রাগে পাগল হয়ে গেল। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। 2 দিন পর তার ক্রিপ্টো থেকে টাকা তোলার সময় ছিল। সেই দিনটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে পুলিশকে অনুরোধ করল, আমি শাস্তি মেনে নেব, শুধু আমাকে 1 মিনিটের জন্য বাসায় যেতে দিন, একটা জরুরি কাজ আছে, আমি ফিরে আসব। কিন্তু পুলিশ তার কথা শুনল না। ফলে সে লোন নিয়ে যে ক্রিপ্টোতে বিনিয়োগ করেছিল সেই টাকার বড় ক্ষতি হতে শুরু করল। সং আগেই অনেক বড় ঋণে ছিল, সে আর এই চাপ সহ্য করতে পারছিল না। একসময় সে বাথরুমে যাওয়ার অজুহাত করল। পুলিশ একটু দূরে যেতেই সে পুলিশের কেবিন থেকে নিজের ফোন বের করে নিল এবং একই অফিসের ভেতরেই দরজা বন্ধ করে দিল। সে দ্রুত কম্পিউটার চালু করল। তাকে দ্রুত নিজের ক্রিপ্টো অ্যাকাউন্টে ঢুকে ট্রেড বন্ধ করতে হতো, কিন্তু তার আগেই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সং কারোর কথা শুনছিল না। এক পুলিশ অফিসার তার হাতে টি-শার্ট পেঁচিয়ে চাপ দিতে লাগল, প্রচণ্ড ব্যথার মধ্যেও। এর মধ্যেই আরেক অফিসার কম্পিউটার বন্ধ করে দেয়। ব্যথার মানসিক আঘাতে সং অজ্ঞান হয়ে পড়ে। তার জীবন আবারও ধ্বংস হয়ে গেল। জ্ঞান ফিরে এলে সে জামিনে ছাড়া পায়। তদন্তে প্রমাণিত হয় যে বিল্ডিংয়ের শব্দ আসলে সঙের কারণে হয়নি। যে মেয়েটি সঙের বাসায় নোট পাঠাচ্ছিল তার স্বামী এই সব কিছুর সাথে জড়িত ছিল। যখন সং বাসায় ফিরে আসে তখন দেখে লোকজন তার ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। সং সম্পূর্ণ ভেঙে পড়ে। তার জীবনে আর কিছুই অবশিষ্ট ছিল না। সে তার চাকরি, সম্মান এবং যে বিল্ডিংয়ের জন্য সে এত পরিশ্রম করেছিল সব হারিয়ে ফেলেছে। লোন নিয়ে ক্রিপ্টোতে বিনিয়োগ করাই তার সর্বনাশের কারণ হয়েছিল। তার কাছে আর কিছুই ছিল না। এই জীবনের মানে কি? সে আত্মহত্যার চিঠি লিখতে শুরু করল, কিন্তু তারপর তার মায়ের কথা মনে পড়ল। সে মায়ের জন্য বেঁচে থাকার সিদ্ধান্ত নিল, জীবনের এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার সিদ্ধান্ত নিল। সে ফোন চালু করতে চাইল, কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তিতে তার ফোন ভেঙে গিয়েছিল। তখন সে তার অ্যাপার্টমেন্টে আরেকটা ফোন দেখতে পেল, যে ফোনের মাধ্যমে পুরো বিল্ডিংয়ে শব্দ করা হচ্ছিল। সে ফোনটা খুলতে চাইল, কিন্তু পাসওয়ার্ড জানত না। ফোনে ওয়াইফাই সিগন্যাল দেখা যাচ্ছিল। সে খুঁজতে শুরু করল এই সিগন্যাল কোথা থেকে আসছে। সে বুঝতে পারল সিগন্যাল আসছে তার ওপরের ফ্ল্যাট থেকে। এটা ছিল জিনুর বাসা, যে সংকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। সং জিনুর দরজায় নক করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইল, কিন্তু জিনহো বলল, আমার বাসায় কোনো ওয়াইফাই নেই। সং বুঝে গেল কিছু একটা খুব ভুল আছে। জিনহো নিশ্চিতভাবেই তাকে ভাসানোর চেষ্টা করছে। তাকে জানতে হবে জিনহো আসলে কি চায়। একদিন জিনহো বাসা ছাড়ার সাথে সাথে সং চুপি চুপি তার বাসায় ঢুকে পড়ে। ঢুকে দেখে সত্যিই সেখানে ওয়াইফাই আছে। ভেতরে ঢুকে যা দেখল তা বিশ্বাস করতে পারল না। পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পুরো বিল্ডিংয়ের মানুষের ওপর নজর রাখা হচ্ছিল। আরেকটা ঘরে সে দেখে মোজং। সেখানে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ছবি আর তথ্য সাজানো ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে বিল্ডিংয়ের মানুষের ডাটা সংগ্রহ করছিল। বিশেষ করে বিল্ডিংয়ের মালিকের ব্যাপারে সবচেয়ে বেশি তথ্য সংগ্রহ করা হয়েছিল। সে আবার নজরদারি সিস্টেমের কাছে যায়। দেখে অনেক মোবাইল ফোন সংযুক্ত করা আছে, যেগুলো দিয়ে পুরো বিল্ডিংয়ে শব্দ তৈরি করা হচ্ছিল। এই শব্দ ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কেন এই শব্দের জন্য উসংকে ফাঁসানো হলো। কেন সে এমন শব্দ তৈরি করছিল? কিছুই তার মাথায় ঢুকছিল না। সে বের হওয়ার আগে পুরো ঘরের ছবি তুলে প্রমাণ সংগ্রহ করল। ঠিক তখনই জিনহো দরজা খুলে ফেলে। জিনহো দরজা খুলে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সঙের হাত থেকে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় তার ছিল না। সে একটি কেবিনে লুকিয়ে পড়ে। রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করে।
জিনহো ঘুমিয়ে পড়া পর্যন্ত। কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে আসা শব্দ থামছিল না। সং খুব রেগে যাচ্ছিল। সে জিনহোকে হত্যা করতে চাইছিল। কিন্তু সে কাউকে মারার আগেই জিনহোর বাড়িতে কেউ আসে। দরজার ঘণ্টা বাজতেই সং নিজেকে বাঁচানোর জন্য বিছানার নিচে লুকিয়ে পড়ে। পরে দেখা যায় যে মহিলা আগে সঙের বাড়ির বাইরে নোট লাগাত সেই একই মহিলা এখানে এসেছে। আর সেই টাকার জন্য জিনহোর সাথেও জড়িত ছিল। সেই মহিলা সঙের কাছ থেকে ফিরে এসে খুব ভয় পেয়ে গিয়েছিল। জিনহোকে বাঁচাতে সে নিজের স্বামীকে জেলে পাঠিয়েছিল। সে আর কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না। সে জিনহোকে বলে, আমি আর তোমার জন্য কাজ করব না। কিন্তু জিনহো তাকে অনেক টাকা দেয় এবং বলে, খুব বেশি না, আর মাত্র কয়েকটা দিন। জিনহো সেই মহিলার অনুভূতিগুলো বুঝতে পারছিল না। সে ভাবছিল টাকার মাধ্যমে তাকে কিনে নিতে পারবে। এসব কারণে সেই মহিলা এতটাই রেগে যায় যে সে নিজের ঘরের সব কাঁচ ভেঙে ফেলে। এই ঘটনায় জিনহোও প্রচণ্ড রেগে যায়। সে একটি হাতুড়ি তুলে নিয়ে মহিলার মাথায় আঘাত করে এবং তাকে হত্যা করে। আর সং নিজের চোখে এসব সবকিছু দেখে। আঘাত করার সাথে সাথেই জিনহোর কাছে কারো ফোন আসে। সে জায়গাটা ছেড়ে চলে যায়। সুযোগ পেয়ে সংও যত দ্রুত সম্ভব অ্যাপার্টমেন্ট ছাড়ার চেষ্টা করে। কিন্তু জিনহো তখন দরজার সামনে দাঁড়িয়েছিল এবং সংকে দেখে সে মোটেও অবাক হয় না। সে বলে, আমি আগেই জানতাম তুমি আমার বাড়িতে ছিলে। এ কথা শুনে সং ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কারণ সে ভাবছিল জিনহো তাকে ওই মহিলার মতোই মেরে ফেলবে। মারা যাওয়ার আগে সে শেষবারের মতো একটি প্রশ্ন করতে চায়। সে জিনহোকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো আর আমাকে কেন ভাদে ফেললে? জিনহো বলে, আমি একজন সাংবাদিক। আমি গল্প খুঁজছিলাম। তোমার চেয়ে ভালো গল্প আর কোথায় পেতাম? একজন পাগল মানুষ যে নিজের বাড়ি বিক্রি করে চাকরি করে সব টাকা একটি অ্যাপার্টমেন্টে লাগিয়ে দেয়, তারপর সে এক মিথ্যা অভিযোগে ফেসে যায়। সে বলে, আমি তোমার সাথে সব কিছু করতে চেয়েছিলাম, তোমার গল্প লিখতে চেয়েছিলাম। তারপর সেই গল্প সব নিউজ চ্যানেলে বিক্রি করতাম, আমি অনেক টাকা পেতাম এবং এই বিল্ডিংয়ের দাম আরও কমে যেত। সবচেয়ে বেশি ক্ষতি হতো এই বিল্ডিংয়ের মালিকদের। সং এখনও বুঝতে পারে না। সে বলে, এই বিল্ডিংয়ের দাম কমিয়ে তুমি কি পেতে চাও? জিনহো বলে, ওদের সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে। নির্মাণ কাজে তারা অনেক খারাপ কাজ করেছে। এই অ্যাপার্টমেন্টগুলোর দাম কমতে শুরু করে আর আমিও তোমার মতোই অনেক ক্ষতিগ্রস্ত হই। সবসময় দেওয়াল থেকে অদ্ভুত ও বিরক্তিকর শব্দ আসত, কিন্তু শব্দগুলো এতটা ছিল না যে কেউ অভিযোগ করতে পারে। আমি নিজেই এই শব্দের ব্যবস্থা করেছি যাতে আরও মানুষ বিরক্ত হয় এবং আরও অভিযোগ করে। সং কানতে কানতে বলে, এই সব তো আমিই করেছি। আমিও তোমার মতোই, বরং তোমার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তোমার শত্রু তো ওরা ছিল, আমাকে কেন ফাঁদে ফেললে? জিনহো বলে, আমি আগেই বলেছি আমি ওদের থেকে প্রতিশোধ চাইছিলাম, কিন্তু তার থেকেও বেশি দরকার ছিল একটা গল্প। সেই গল্প দেখিয়ে আমি বিখ্যাত হতাম। আর তোমার চেয়ে ভালো গল্প আমার কাছে আর কিছু মনে হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে তুমি আর আমার জন্য গল্প নও। এই কথা বলেই সে সঙের উপর আক্রমণ করে। কিন্তু সং বলে, আমাকে মেরো না, দেখো আমার একটা পরিকল্পনা আছে যদি তুমি ওদের থেকে প্রতিশোধ নিতে চাও। জিনহো বলে, তুমি আমাকে সাহায্য করতে চাও কেন? মু সং উত্তর দেয়, আমি শুধু নিজের বাড়ি বাঁচাতে চাই আর আমার ক্ষতিপূরণ করতে চাই। তবুও জিনহো তাকে বিশ্বাস করতে রাজি ছিল না। তখন মু সং বলে, দেখো আমি নিজের চোখে দেখেছি তুমি একজন মহিলাকে খুন করেছ। চাইলে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করতে পারি, তোমাকে ফাঁসি পর্যন্ত দিতে পারি, কিন্তু না, তোমার বিশ্বাস অর্জনের জন্য আমি তা করব না। আমি ওই লাশটাও তোমার সাথে মিলিয়েই গায়েব করব। এই সবের পর জিনহো সংকে বিশ্বাস করতে শুরু করে। সে বলে, যদি সামান্য চালাকি করার চেষ্টা করো আমি প্রথমেই তোমাকে খুন করব। তারপর সে সংকে বলে, চিন্তা করো না, আজ থেকে আমরা দুজন অংশীদার। তারপর তারা দুজন ইনহোর পেন্টহাউসে যায় এবং ঢুকেই আক্রমণ করে। ইনহো খুব ভয় পেয়ে যায় এবং জিনহোকে বলে, আমি তোমাকে মনে করতে পারছি না, কিন্তু তুমি আমাকে খুব ভালোভাবেই মনে রেখেছ। আর আমি তোমার সব কিছু জানি। তুমি আগে একজন আইনজীবী ছিলে, তারপর তুমি কনস্ট্রাকশন ব্যবসায় ঢুকলে। তুমি দুর্নীতির মাধ্যমে অনেক টাকা কামিয়েছ। এই বিল্ডিংয়ের সব নির্মাণ ত্রুটির প্রমাণ আমি সংগ্রহ করেছিলাম। আমি সেগুলো নিউজ চ্যানেলে দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে আমাকে সরিয়ে দিয়েছিলে, খবর চলতে দাওনি। তুমি দ্বিগুণ দামে অ্যাপার্টমেন্ট বিক্রি করেছ। সেই দিন থেকেই আমি তোমাকে ঘৃণা করতে শুরু করি। তারপর আমি সিদ্ধান্ত নিই তোমাকে ধ্বংস করব। তাই আমি এই অ্যাপার্টমেন্টটা কিনেছি এবং তখন থেকেই তোমার উপর নজর রাখছি। কিন্তু সে স্পষ্টভাবে অস্বীকার করে বলে, আমি যাকে বলছো আমি সেই মানুষটা নই। তিনি তার কথা শোনে না এবং বলে,
যাও আমার হিসাবের খাতা নিয়ে এসো। সে বলে, আমি হিসাবের খাতা সম্পর্কে কিছুই জানি না, এসব বিষয় আমার স্বামীই দেখে, সেই জানবে। এতে জিনহো রেগে গিয়ে তার আহত স্বামীকে টেনে নিয়ে যায়। সে তার কাছ থেকে চাবি নিয়ে লকার খুলে দেখে, কিন্তু সেখানে কোনো হিসাবের খাতা পায় না। এই সময় সং ইনহোর সামনে দাঁড়িয়েছিল। ইনহো তাকে বলে, আমি জানি তুমিই সং, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু আজ যদি তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে অনেক টাকা দেব, পুরো অ্যাপার্টমেন্টটাই তোমাকে দিয়ে দেব, তোমার সব ঋণ শেষ করে দেব। এই কথা শুনে সং বলে, আমি কিছুই করতে পারব না, যে নিচতলায় এক মহিলাকে খুন করেছে সে আমাকেও মারতে চায়, সে তোমাকেও মেরে ফেলবে। ইনহো বলে, চিন্তা করো না, আমার হাত খুলে দাও, অফিসের ভেতরে আমার পিস্তল আছে, নিজেকে বাঁচাতে আর জিনহোকে মারতে সেটা ব্যবহার করো। এ কথা শুনে সং তাড়াতাড়ি অফিস থেকে বন্দুকটা নিয়ে এসে জিনহোর হাতে দেয়। সংকে এটা করতে দেখে জিনহো তার বিশ্বাসঘাতকতায় ভীষণ রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। হতভাগা সঙের হাত থেকে বন্দুকটা পড়ে যায়, আর জিনহো যখন তাকে পুরোপুরি মারতে যাচ্ছিল, ঠিক তখনই ইনহো পেছন থেকে এসে বন্দুকটা তুলে নেয়। সে জিনহোর দিকে গুলি ছোড়ে, কিন্তু দেখা যায় জিনহো মরেনি, কারণ এটি ছিল এক বিশেষ ধরনের পিস্তল, যেখান থেকে এমন এক গ্যাস বের হয় যা শুকলে মানুষ অজ্ঞান হয়ে যায়। গ্যাসের গন্ধে জিনহো অজ্ঞান হয়ে পড়ে। ইনহো আর তার স্বামী এটা আগেই জানত, তাই তারা দুজনেই নাক ঢেকে রাখে। সন্দেহ না হওয়ার জন্য সংও চারদিক থেকে নিজের নাক ঢেকে রাখে। ইনহো তার স্বামীকে বলে, এই জিনটাকে মেরে ফেলো, সে আহত ছিল, তবুও সমস্ত শক্তি দিয়ে জিনহোকে হত্যা করে। তাকে মারার পর সে নিজেও মারা যায়। এসব দেখে সং হতবাক হয়ে যায়। সে কিছু করার আগেই ইনহো পেছন থেকে এসে হকি স্টিক দিয়ে তাকে মারতে শুরু করে। সং যখন প্রায় মৃত্যুর মুখে, ইনহো তাকে বলে, আমি তোমাদের মতো মানুষদের ঘৃণা করি। সস্তা গরিব মানুষরা ধনী হওয়ার লোভে এত বড় বিল্ডিংয়ে ফ্ল্যাট নেয়। তোমরা অভিজাত শ্রেণীর সঙ্গে নিজেকে সমান করতে চাও আর পুরো সমাজে নোংরামি ছড়াও। আমি তোমাদের ঘৃণা করি। দেখো, তুমি তো হিসাবের খাতা খুঁজছিলে। সে বলে, ওটা তো তাকের উপরেই ছিল, তুমি খুঁজে পাওনি। সঙের সামনে দাঁড়িয়ে সে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সব অপরাধের কথা বলতে থাকে, কারণ সে জানত সং বেঁচে থাকবে না। পুলিশ বা মিডিয়াকে এসব বলার মতো কেউই থাকবে না। এসব বলে সে আবার হকি স্টিক তুলে নেয়। ঠিক যখন সে সঙের মাথায় আঘাত করতে যাচ্ছে, তখন পেছন থেকে জিনহো উঠে এসে তার গলা চেপে ধরে। তখন প্রকাশ পায় জিনহো আসলে মরেনি, সে শুধু মরে যাওয়ার ভান করছিল, যাতে ইনহো নিজেই সব কথা বলে ফেলে। এবার সে সত্যি ইনহোকে গলা চেপে হত্যা করে। এই সময় জিনহোর অবস্থা খুবই খারাপ ছিল। সে সংকে বলে, এই হিসাবের খাতাটা তুলে নাও আর যে কোনো মিডিয়া হাউসে দিয়ে দাও, যাতে সবাই এই বিল্ডিংয়ের সত্যটা জানতে পারে। সং খাতাটা তুলে নেয়। খাতার ভেতরে সে একটি পৃষ্ঠা খুঁজে পায়, যেখানে প্রমাণ ছিল যে সে নিজের অ্যাপার্টমেন্ট বন্ধক রেখেছিল। এটা দেখে সে রান্নাঘরের দিকে যায়। জিনহো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করতে যাচ্ছ? তখন সং বলে, আমি আর কারো নাটকে নাচব না। কথা বলে সে হিসাবের খাতা আর নিজের ঋণের কাগজ দুটোই মাইক্রোওয়েভের ভেতর ফেলে দেয়। তারপর মাইক্রোওয়েভ চালু করে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ ঘটে। সং দূর থেকে চুপচাপ পুরো নাটকটা দেখতে থাকে। পেন্টহাউস পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সঙের বিরুদ্ধে থাকা সব প্রমাণ নষ্ট হয়ে যায় যে সে জিনহোকে কোনো অপরাধে সাহায্য করেছিল বা সে ঋণ নিয়েছিল। এরপর এক চতুর চাল দেওয়া হয়। সং পুলিশে গিয়ে জিনহোর বাড়ি থেকে সংগ্রহ করা সব প্রমাণ তাদের দেয়, কিন্তু সে বিল্ডিংয়ের কথা পুলিশকে কিছুই বলে না, কারণ সে জানত বিল্ডিংয়ের কথা বললে সেটা বড় কেলেঙ্কারি হয়ে যাবে এবং অ্যাপার্টমেন্টের দাম আবার পড়ে যাবে। এরপর খবরের মাধ্যমে ছড়িয়ে পড়ে যে এই বিল্ডিংয়ে আসলে কোনো সমস্যা নেই। জিনহো নামে এক ব্যক্তি মালিকদের শত্রুতার কারণে এই বিল্ডিংয়ের বদনাম করছিল। এই খবর ছড়াতেই বিল্ডিংয়ের দাম আবার বাড়তে শুরু করে এবং সঙের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হতে থাকে। এরপর সং খুশি মনে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। যদিও সং জানত এটা আসলে নির্মাণগত ত্রুটি এবং কখনোই পুরোপুরি বন্ধ হবে না, কিন্তু সে আর তাতে পাত্তা দেয় না। তার একটাই লক্ষ্য ছিল এটা বিক্রি করে চলে যাওয়া। আর এভাবেই ছবির শেষ হয় সঙের সাহস ও বুদ্ধিমত্তার জয় দিয়ে।